দেওঘরের সেই রাতে এক নাগাড়ে বৃষ্টি পড়ছিল। বাবা বৈদ্যনাথ ধামের ঘণ্টার আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল, কিন্তু স্টেশন রোডের ঠান্ডা হাওয়া আর ভেজা রাস্তার মাঝে সেই শব্দও যেন কোথাও হারিয়ে গিয়েছিল। মানুষজন দ্রুত নিজের বাড়ির দিকে ফিরছিল। দোকানপাট সব বন্ধ হয়ে আসছিল। রিকশাওয়ালারা ছাতা টাঙিয়ে দাঁড়িয়েছিল, আর চায়ের ভাব বাতাসে মিশে যাচ্ছিল। কিন্তু এই ভিড়ের মাঝে একজন যুবক এমন ছিল যে কোথাও যাচ্ছিল না, কারণ তার যাওয়ার মতো কোনো ঠিকানাই ছিল না। সে ছিল অমিত, বয়স 23 বছর। তার পোশাক বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল, আর ঠান্ডায় তার হাত কাঁপছিল। তার কাঁধে একটা ছোট ব্যাগ ছিল, যাতে তার কিছু জামাকাপড় আর কিছু কাগজ ছিল, ঠিক ততটুকুই পুঁজি যা তার জীবন তাকে দিয়েছিল। সে দেওঘরে চাকরির খোঁজে এসেছিল। কেউ তাকে ভরসা দিয়েছিল যে এখানে একটা কোম্পানিতে কাজ পাওয়া যাবে, থাকার ব্যবস্থাও হবে। কিন্তু যখন সে এখানে পৌঁছাল, তখন অফিস বন্ধ পেল, ফোন বন্ধ পেল, আর আশার আলোও নিভে গেল। তার কাছে যেটুকু টাকা ছিল তা দুদিনেই শেষ হয়ে গেল। আজ ছিল তৃতীয় দিন, আর সে সকাল থেকে কিছুই খায়নি। অমিতের জীবনে সংগ্রাম নতুন কিছু ছিল না। 5 বছর আগে তার বাবার দেহান্ত হয়েছিল। বাবার মৃত্যুর পর ঘরের দায়িত্ব তার সৎ মায়ের হাতে চলে গিয়েছিল। শুরুতে সব স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তার ব্যবহার বদলে গেল। ছোটখাটো কথায় খোঁটা দেওয়া, অপমান, এবং সবশেষে একদিন পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো, তুই আর এই ঘরে থাকতে পারবি না। অমিত কোনো তর্ক করেনি। সে শুধু তার ছোট ব্যাগটা তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। সে কারো সাথে লড়াই করতে চায়নি, শুধু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সেই চেষ্টাতেই সে আজ দেওঘরের এই বৃষ্টি ভেজা রাতে দাঁড়িয়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার নজর রাস্তার উল্টো দিকে একটা ছোট চায়ের গুমটির ওপর পড়ল। টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটাগুলো জোরে আওয়াজ করছিল। ভেতরে একটা হলুদ আলো জ্বলছিল, আর চুলোর ওপর কেতলি থেকে ভাপ উঠছিল। গুমটিতে একজন যুবতী দাঁড়িয়েছিল, সাধারণ সালোয়ার কুর্তা পরা, চুল পরিপাটি হরে বাঁধা। মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল দৃঢ়তা। সে ছিল মনীষা, বয়স 26 বছর। 2 বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে সে নিজের 5 বছরের মেয়ে গুড়িয়ার সাথে একা জীবন অতিবাহিত করছিল। দিনে চা বিক্রি করত, রাতে মেয়েকে পড়াত, আর সমাজের বাঁকা চোখের সাথে লড়াই করে চলত। অমিত কিছুক্ষণ গুমটির সামনে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল তার কি চা চাওয়া উচিত। তার কাছে টাকা ছিল না, আর সে অপমান সইতে চায়নি। কিন্তু ঠান্ডা তার সংকোচ ভেঙে দিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল আর মৃদুস্বরে বলল, দিদি, আমার খুব ঠান্ডা লাগছে, 1 কাপ চা কি পাওয়া যাবে? আমার কাছে এখন টাকা নেই, কাজ পেলেই শোধ করে দেব। তার গলায় লাচারি থাকলেও আত্মসম্মানও ছিল। সে ভিক্ষা চাইছিল না, শুধু ধার চাইছিল। মনীষা কয়েক মুহূর্ত তাকে খুঁটিয়ে দেখল। ভেজা যুবক, ক্লান্ত মুখ, চোখে সততা। সে কোনো প্রশ্ন না করেই 1 কাপ চা ভরে তার দিকে বাড়িয়ে দিল। আগে খেয়ে নাও, সে সহজ স্বরে বলল। অমিত কাঁপতে কাঁপতে কাপটা নিল। উষ্ণতা তার আঙুল দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। এক চুমুক দিতেই যেন ভেতরের জমে যাওয়া ঠান্ডাটা একটু গলল। মনীষা জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছ? অমিত ধীরে ধীরে নিজের গল্পটা বলল। বাবার মৃত্যু, সৎমায়ের ঘর থেকে বের করে দেওয়া, চাকরির প্রলোভন, আর দেওঘরে এসে প্রতারিত হওয়া। সে খুব বেশি কিছু বলেনি, কিন্তু যতটুকু বলল তাতে তার পুরো জীবনের যন্ত্রণা মিশেছিল। কিছু খেয়েছ? মনীষা জিজ্ঞেস করল। অমিত মাথা নেড়ে না বলতেই সে ভেতরে গেল আর পাউরুটি ও সামান্য সবজি একটা প্লেটে করে তার সামনে রাখল। খেয়ে নাও, সে বলল। অমিতের চোখ ভিজে এলো। তার মনে হল কেউ যেন শুধু তার ক্ষুধাই নয়, তার অসহায়তাও বুঝে নিয়েছে। সে ধীরে ধীরে খেতে শুরু করল, একটু স্বস্তিও পাচ্ছিল। বৃষ্টি এক নাগাড়ে বেড়ে চলেছিল, আর রাস্তা প্রায় খালি হয়ে গিয়েছিল। রাত গভীর হতে শুরু করল। মনীষা জিজ্ঞেস করল, এখন কোথায় যাবে? অমিত খালি রাস্তার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, হয়তো স্টেশনেই গিয়ে বসে থাকব। তার কথায় এমন একাকিত্ব ছিল যে মনীষার বুকটা কেঁপে উঠল। কিছুক্ষণ সে চুপ করে রইল। তার মনে সমাজের চিন্তাও এলো। একজন একা মহিলা আর একজন জোয়ান ছেলে, লোকে কি বলবে? কিন্তু তারপর সে অমিতের ভিজে অবস্থা আর কাঁপতে থাকা হাতগুলো দেখল। সে গভীর শ্বাস নিল আর শান্ত স্বরে বলল, যদি চাও তবে আজকের রাতটা আমার বাড়িতে চলতে পারো।
যতদিন কাজ না পাচ্ছ কিছুদিন থাকতে পারো। আমার একটা ছোট মেয়ে আছে। ছোট ঘর, কিন্তু জায়গা আছে। অমিত চমকে তার দিকে তাকাল। তার বিশ্বাস হচ্ছিল না যে কোনো অচেনা মানুষ তার ওপর এতটা ভরসা করতে পারে। সে মৃদু স্বরে বলল, আমি আপনার ভরসা ভাঙব না। মনীষা হালকা হাসল। আমি তোমার চোখে ভয় দেখছি, মন্দ কিছু নয়, সে বলল। স্টেশন রোডের সেই ভিজে রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। দোকানে কাজ করার সময় মনীষার প্রতিটি নড়াচড়ায় স্থিরতা ছিল, যেন সে জীবনের কঠিন সময়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে শিখে নিয়েছে। গুড়িয়া সারাক্ষণ দোকানেই থাকত। সে কখনো খাতায় রং করত, কখনো গ্রাহকদের জলের গ্লাস এগিয়ে দিত, আর কখনো মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকত। সে বাড়িতে একা থাকত না, তার শৈশবও সেই ছোট চায়ের গুমটির সাথেই বড় হচ্ছিল। অমিত কিছুটা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে কোনো অচেনা মহিলার সাথে তার বাড়িতে যাচ্ছে। তার মনে কৃতজ্ঞতা আর সংকোচ একসাথে কাজ করছিল। তার মনে হচ্ছিল সে কারো জীবনের ভেতরে প্রবেশ করছে, আর এই অনুভূতি তাকে ভেতর থেকে ভারাক্রান্ত করছিল। যখন তিনজন গলির দিকে ঘুরল, তখন বৃষ্টি হালকা ইলশে গুড়িতে বদলে গিয়েছিল। গলিগুলোতে জল জমেছিল, আর হলুদ আলো তাতে কাঁপছিল। রাস্তাটা ছোট হলেও অমিতের কাছে প্রতিটি কদম লম্বা মনে হচ্ছিল। সে পেছনে পেছনে চলতে চলতে ভাবছিল যে তার উপস্থিতির জন্য এই মহিলার সম্মানে যেন কোনো আঘাত না লাগে। তার জীবনে আগেই অনেক কিছু ভেঙে গিয়েছিল। সে অন্য কারো দুনিয়ায় ফাটল ধরাতে চায়নি। মনীষার বাড়িটা ছিল সাধারণ। একটা ছোট ঘর, কোনায় রান্নাঘর, দেওয়ালে ঠাকুরের ছবি, আর মেঝের ওপর বিছানো পুরনো চাটাই। দারিদ্র্য পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি দেখা যাচ্ছিল মেহনত আর পরিচ্ছন্নতা। ভেতরে ঢুকেই মনীষা প্রথমে তোয়ালে দিয়ে গুড়িয়ার ভেজা চুল মুছে দিল। তারপর সে অমিতের দিকে তাকিয়ে তাকেও একটা তোয়ালে দিল। এই ব্যবহারটা ছিল একদম সহজ, কোনো করুণা বা লৌকিকতা ছাড়া। যেন এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং সাধারণ মানবিকতা। অমিত পর্দার আড়ালে গিয়ে নিজের ভেজা জামাকাপড় বদলে নিল। তার কাছে মাত্র এক জোড়া অতিরিক্ত পোশাক ছিল। আজ প্রথমবার কেউ তাকে দরজার ভেতর ডেকেছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে স্পর্শ করছিল। যখন সে বাইরে এলো, তখন মনীষা মেঝের ওপর তার জন্য চাটাই পেতে দিয়েছিল, আর একটা পুরনো কিন্তু পরিষ্কার কম্বল রেখে দিয়েছিল। গুড়িয়া কৌতূহল নিয়ে তাকে দেখছিল। সে সহজভাবে তাকে আঙ্কেল বলে সম্বোধন করল, আর নিজের কম্বলের দিকে ইশারা করল, যেন সেও এই ছোট ঘরে জায়গা ভাগ করে নিতে প্রস্তুত। সেই একটি সম্বোধন অমিতকে নাড়িয়ে দিল। তার হঠাৎ মনে হল যে তার থেকেও আশা করা হচ্ছে যে সে যেন মজবুত থাকে। মনীষা তাড়াতাড়ি ডাল গরম করল আর ভাত বেড়ে দিল। মেঝের ওপর 3টে থালা সাজানো হল। অমিত খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু সে নিজের খিদে লুকোনোর চেষ্টা করছিল। সে ধীরে ধীরে খাচ্ছিল, কিন্তু প্রতিটি গ্রাসে 3 দিনের খালি পেটের যন্ত্রণা লুকিয়েছিল। মনীষা তাকে কিছু জিজ্ঞেস করেনি, শুধু খেয়াল রাখছিল যেন তার থালা খালি না থাকে। এই ব্যবহার কোনো উপকারের মতো ছিল না, এ ছিল সাধারণ মনুষ্যত্ব। খাওয়ার পর ঘরে শান্তি ছড়িয়ে পড়ল। গুড়িয়া মায়ের পাশে শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাতাসে ভেজা মাটির গন্ধ ছিল। মনীষা ধীরে ধীরে ভবিষ্যতের কথা তুলল। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে পরের দিন আশেপাশের দোকানদার আর চেনা পরিচিতদের সাথে কথা বলবে। তার আশা ছিল কোথাও না কোথাও কোনো ছোটখাটো কাজ পাওয়া যাবে। ততক্ষণ সে চাইছিল অমিত যেন খালি না বসে থাকে। সে এটাও স্থির করল যে যতদিন কাজ না পায় অমিত তার সাথেই দোকানে থাকবে। সকালে স্টোভ জ্বালানো, জল ফোটানো, চা বানানো শেখা, গ্রাহকদের দেওয়া, হিসাব কিতাব রাখা, এসবই তো কাজ। এই ব্যবস্থা শুধু দয়া ছিল না, এ ছিল আত্মসম্মান বাঁচানোর উপায়। সে চাইছিল না যে অমিতের মনে হোক সে কারো দয়ায় বেঁচে আছে। সে চেয়েছিল অমিত পরিশ্রমের সাথে রুখে দাঁড়াক। অমিতের ভেতরে এই শুনে আবেগের জোয়ার এলো। সে প্রথমবার অনুভব করল যে তাকে শুধু আশ্রয় নয়, দায়িত্বও দেওয়া হচ্ছে। কিন্তু তার মনে একটা ভারী প্রশ্ন তখনও ছিল, সে এসব কিভাবে শোধ করবে। তার মনে হল জীবনে প্রথমবার কেউ তার সাথে বিনা স্বার্থে দাঁড়িয়েছে, আর সে এই উপকারের বোঝায় দমে যাচ্ছিল। মনীষার কাছে এটা কোনো উপকার ছিল না, তার কাছে এটা জীবনের একটা সহজ নীতি ছিল। আজ সে মজবুত আছে, কাল হয়তো দুর্বল হতে পারে। যদি সেও দরজা বন্ধ করে দেয়, তবে সে সেই দুনিয়া থেকে আলাদা হবে কিভাবে যারা তাকে একা ছেড়ে দিয়েছিল। সে পরিষ্কার মনে সাহায্য করেছিল, আর এখন সে সেই মনেই অটল থাকতে চেয়েছিল।
অমিত সেই রাতে চাটাইয়ে শুয়ে পড়ল। কম্বলের উষ্ণতা তাকে ভেতর থেকে আরাম দিচ্ছিল, কিন্তু ঘুম সাথে সাথে এলো না। সে ভাবতে লাগল, সে কি এই ভরসার যোগ্য? তার মনে হল, এই বাড়িটা ছোট ঠিকই, কিন্তু এতে জায়গা আছে, আর জায়গা শুধু মেঝেতে নয়, মনের ভেতরেও আছে। ওদিকে মনীষা নিজের মেয়েকে বুকে জড়িয়ে শুয়েছিল। তার মনেও চিন্তার ঢেউ খেলছিল। সে জানত সামনের দিনগুলো সহজ হবে না। একজন একা মহিলার সিদ্ধান্তের ওপর লোকে খুব তাড়াতাড়ি প্রশ্ন তোলে, কিন্তু সে ঠিক করে নিয়েছিল যে ভয়ের কারণে সে মানবিকতা বিসর্জন দেবে না। দেওঘরের সেই ছোট গলির সাধারণ ঘরে সেই রাতে এক নতুন ভারসাম্য তৈরি হল। একদিকে ভেঙে পড়া যুবকের আত্মসম্মান ছিল, আর অন্যদিকে লড়াই করা মহিলার দৃঢ়তা। রাতের স্যাঁতসেঁতে ভাব তখনও পুরোপুরি শুকোয়নি, কিন্তু দেওঘরের গলিগুলো সকালের সাথে সাথে আবার ছন্দে ফিরতে শুরু করল। সাধারণ ঘরে সেই রাতে এক নতুন ভারসাম্য তৈরি হল। একদিকে ভেঙে পড়া যুবকের আত্মসম্মান ছিল, আর অন্যদিকে লড়াই করা মহিলার দৃঢ়তা। রাতের স্যাঁতসেঁতে ভাব তখনও পুরোপুরি শুকোয়নি, কিন্তু দেওঘরের গলিগুলো সকালের সাথে সাথে আবার ছন্দে ফিরতে শুরু করল। মনীষা খুব ভোরে চোখ খুলল। এটাকার অভ্যেস ছিল, এমন এক অভ্যেস যা দারিদ্র্য নয় বরং দায়িত্ব শেখায়। সে কোনো শব্দ না করে ঘর গুছিয়ে নিল, জল তুলল, গুড়িয়াকে জাগিয়ে তার চুল বেঁধে দিল। অমিত চুপচাপ উঠে পড়েছিল। তার ভেতরে ঘুমের চেয়ে বেশি চিন্তা ছিল, আর চিন্তার চেয়ে বেশি ছিল একটা সংকল্প যে সে এই ঘরে শুধু আশ্রয় নেওয়া মানুষ হয়ে থাকবে না। সে জানত মনীষা তাকে দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজার ভেতরে টিকে থাকার জন্য তাকে নিজের জায়গা পরিশ্রম দিয়ে তৈরি করতে হবে। তারা তিনজন একসাথে দোকানের দিকে বেরোল। গুড়িয়ার হাত মনীষা ধরে রেখেছিল, আর অমিত কিছুটা দূরত্ব বজায় রেখে তাদের সাথে চলছিল। রাস্তায় সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। কিছু লোক চায়ের জন্য দাঁড়াচ্ছিল, কেউ দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিছু দোকানের শাটার উঠছিল। মনীষার ঘুমটি ছোট ছিল, কিন্তু তার জায়গা পাকা ছিল। সে বছরের পর বছর পরিশ্রম করে সেখানে নিজের পরিচিতি বানিয়েছিল। কিন্তু পরিচিতি বানানোর পরেও একজন একা মহিলার পরিচয় সবসময় অসম্পূর্ণই মানা হয়। এই কথা মনীষা বুঝত। দোকান খুলতেই কাজ শুরু হয়ে গেল। স্টোভ জ্বলল, জল চাপানো হলো, কেতলি রাখা হলো, আর গ্লাস মোছা হলো। অমিত কোনো দ্বিধা ছাড়াই কাজে লেগে পড়ল। সে প্রথমে কাঠের ছোট টেবিলটা পরিষ্কার করল, আর তারপর মেঝের উপর পড়ে থাকা চা পাতার গুঁড়ো পর্যন্ত গুছিয়ে দিল। তার মনে একটা সৎ চেষ্টা ছিল। মনীষা তাকে খুব বেশি কিছু বোঝায়নি, শুধু কাজের ক্রমটা দেখিয়ে দিল। সে চেয়েছিল অমিত শিখতে শিখতে নিজেই দাঁড়িয়ে উঠুক, কারো দয়ায় নয়। গুড়িয়া দোকানের পাশেই বসে পড়ল। সে তার ছোট ব্যাগ থেকে রং আর খাতা বের করে মেঝেতে পা ছড়িয়ে কিছু আঁকতে শুরু করল। দোকানের ভিড় তাকে ভয় পাওয়াত না। সে এই কোলাহলের মাঝেই বড় হয়েছে। অমিত যখনই তার দিকে নজর দিত, তার মনে হতো ওই বাচ্চাটি কেবল খেলছে না, সে তার জীবনের সবথেকে বড় সত্যিটা বেঁচে আছে, যে তার ঘর মায়ের পরিশ্রমের ওপর টিকে আছে। সকালের প্রথম গ্রাহক এলে মনীষা অভ্যেস মতো চা বানাল। কিছু গ্রাহক চা খেয়ে বেরিয়ে গেল, কেউ 2 কাপ বেশি চাইল, কেউ অমিতকে নতুন মুখ দেখে এক নজর তাকিয়ে আবার নিজের চায়ের মগে ডুবে গেল। কিন্তু কিছু নজর এমনও ছিল যাতে চায়ের চেয়ে বেশি টিপ্পনি ছিল। আশপাশের দোকানদাররা, যারা রোজ এই রাস্তাতেই শ্বাস নেয়, তারা আজ অন্যভাবে দেখছিল। কেউ নজর তুলে অমিতের দিকে তাকিয়ে জানলা দিয়ে হেসে ফেলল। মনীষা এসব দেখল, শুনল, কিন্তু নিজের আঙুলগুলো কাপের ওপর স্থির রাখল। সে জানত কিছু মানুষ খিদে মেটানোর জন্য নয়, বরং অন্যের চরিত্রের ওপর কথা বলে পেট ভরায়। এই খোটাগুলোর জবাব শব্দ দিয়ে দেওয়া যেত না, কারণ শব্দের পেছনে লুকিয়ে থাকা নোংরামি শব্দ দিলেই আরও বেড়ে যেত। সে শুধু নিজের কাজ আরও দ্রুত করে দিল, যেন সে নিজের সম্মানকে কাজের শব্দে ঢেলে দিচ্ছে। অমিতকে এসব ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে হচ্ছিল লোক যে নজরে মনীষাকে দেখছে, তার মূলে কোথাও না কোথাও তার থাকাও দায়ী। সে মাঝে মাঝে হাত থামিয়ে ফেলছিল, আবার নিজেকে সামলে নিয়ে কাজে লেগে পড়ছিল। প্লেট ধুতে ধুতে বা কাপ মুছতে মুছতে সে নিজেরই নিঃশ্বাসের সাথে লড়াই করছিল। বেলা বাড়ার সাথে সাথে কটাক্ষের রোদও প্রখর হতে থাকল। গ্রাহক আসছিল, আবার যাচ্ছিল। কিছু গ্রাহক এমনও ছিল যারা মনীষার পরিশ্রম জানত। তারা চা খেতে খেতে শুধু দেখে নিচ্ছিল যে দোকানের কাজ ঠিক চলছে কিনা। কিন্তু আশপাশের কিছু দোকানদারের নজর কেবল কাজের ওপর ছিল না, তারা মনীষাকে সব দিক থেকে ভুল প্রমাণ করার চেষ্টা করছিল। দুপুরে যখন ভিড় কমল, মনীষা কাজ থেকে একটু সময় বের করল। সে কিছু পরিচিত মানুষের সাথে কথা বলল,
এমন কথা যা সরাসরি দেখা যায় না, কিন্তু তার জন্য অনেক বড় সাহসের প্রয়োজন। সে চেয়েছিল অমিত যত দ্রুত সম্ভব কোনো এক জায়গায় কাজ পেয়ে যাক, যাতে তার আত্মসম্মান মজবুত হয় আর সমাজের নোংরা নজরও নিজে থেকেই শান্ত হয়। সে একজন পুরনো গ্রাহকের কাছে, যে গোডাউনে কাজ করত, কাজের ব্যাপারে জিজ্ঞেস করল। সে পাশের এক দোকানের মালিকের সাথেও কথা বলল, যে মজুর রাখত। এসব করার সময় সে নিজের ভেতরের ভয় দেখায়নি। সে জানত যদি তার স্বর টলে যায়, তবে লোকে এটাকেও তার দুর্বল চরিত্রের লক্ষণ বানিয়ে দেবে। অমিত এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে মনীষা তার জন্য নিজের সম্মানের অংশ বাজি ধরছে, আর এই কথাটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সে নিজেকে ধরে রাখতে পারল না, আর মনীষা ফিরে আসতেই সে চুপচাপ কাজ সামলে নিল। কিছুদিনের মধ্যেই মনীষার চেষ্টা সফল হল। একটা ছোট গোডাউনে অস্থায়ী কাজ পাওয়া গেল। ভারী কাজ, কম মজুরি, কিন্তু সৎ পরিশ্রমের রাস্তা। অমিত কোনো অভিযোগ ছাড়াই তা গ্রহণ করল, কারণ তার কাছে এখন সবথেকে জরুরি ছিল নিজের পায়ে দাঁড়ানো। প্রথম দিন সন্ধ্যায় যখন সে কাজ করে ফিরল, তার হাতে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখে এক অন্যরকম আভা ছিল। এই আভা টাকার ছিল না, এ ছিল আত্মসম্মানের। সে সোজাসুজি দোকানে এলো আর না থেমেই আবার কাজে সাহায্য করতে শুরু করল, যেন এটাই তার প্রতিদিনের নিয়ম। গুড়িয়া এখন তার সাথে আরও মিশে গিয়েছিল। সে তাকে আঙ্কেল বলে ডাকত, তার কাছে এসে বসে নিজের ছোট ছোট খাতা দেখাত। সন্ধ্যা নামার পর যখন দোকানের ভিড় কমে যেত, মনীষা পেছনের দিকে কিছুটা জায়গা খালি করে দিত। সেখানেই টিনের দেওয়ালের পাশে অমিত গুড়িয়াকে অক্ষর চিনতে শেখাত। এই পড়াশুনো কোনো স্কুলের পড়াশুনো ছিল না, এ ছিল বিশ্বাসের পড়াশুনো। গুড়িয়ার মন কখনো টিকত, আবার কখনো এদিক ওদিক চলে যেত, কিন্তু অমিত ধৈর্য ধরে তাকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনত। মনীষা এই দৃশ্য দেখত। তার চোখে এক অব্যক্ত ভাব জেগে উঠত, যাকে সে নিজেও কোনো ভাষা দিতে চাইত না। সময়ের সাথে সাথে মনীষা আর অমিতের মধ্যে আপনত্ব গভীর হতে থাকল, কিন্তু সেই আপনত্ব কোনো তাড়াহুড়োই ছিল না। সেটা ছিল দুজন পরিশ্রান্ত মানুষের এমন এক ভরসা, যা ধীরে ধীরে তৈরি হয়, একসাথে করা পরিশ্রম দিয়ে, একসাথে থাকা নিস্তব্ধতা দিয়ে, আর একে অপরের ব্যথাকে কোনো নাম না দিয়েই বুঝে নেওয়া থেকে। দিনের শেষে যখন দোকান বন্ধ হল, মনীষা জিনিসপত্র গোছাতে গোছাতে এক পলকের জন্যে আকাশের দিকে তাকাল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু হার মেনে নেওয়ার ভাব ছিল না। সে নিজের মনে এই বিশ্বাস আরও মজবুত করে নিল যে সমাজ যতই চেষ্টা করুক, সে একটা সঠিক কাজকে কখনো ভুল হতে দেবে না। অমিত এই উপলব্ধির সাথে চুপচাপ দাঁড়িয়েছিল যে এখন তার পথ শুধু কাজের নয়, বরং সম্মানেরও। দোকানের সেই সকালটি সাধারণ ছিল না। বাতাসে সেই একই রোদ ছিল, একই চায়ের ভাব ছিল, একই গ্রাহকদের আনাগোনা ছিল, কিন্তু পরিবেশের কিছু একটা বদলে গিয়েছিল। গত কয়েকদিন ধরে আশেপাশের কিছু দোকানদারের নজর অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠেছিল। তারা সরাসরি কিছু বলত না, কিন্তু তাদের হাসিগুলো ছিল অর্ধেক আর ইশারাগুলো পুরো। গ্রাহক এলে কেউ পাশ দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে কিছু বলে দিত, কেউ চায়ের কাপ হাতে নিয়ে অন্যকে দেখে হেসে উঠত। কথা সরাসরি হচ্ছিল না, কিন্তু ইশারাগুলো এতটাই স্পষ্ট ছিল যে না শোনার ভান করাও কঠিন ছিল। মনীষা আগের মতোই কাজে লেগে থাকত। রাত থেকেই তার হালকা জ্বর ছিল, কিন্তু সে তা উপেক্ষা করে গিয়েছিল। তার কাছে অসুস্থ হওয়াটাও এক বিলাসিতা ছিল, কারণ দোকান বন্ধ করা মানে ঘরের অন্ন বন্ধ হওয়া। সে চা বসাত, দুধ ফোটাত, টাকা সামলাত, আর মাঝে মাঝে কপালে হাত দিয়ে ঘাম মুছে নিত। অমিত তার দুর্বলতা লক্ষ্য করেছিল, কিন্তু সে ভেবেছিল এটা শুধুই ক্লান্তি। দুপুরের রোদ একটু বাড়তেই হঠাৎ মনীষার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সে চুলোর কাছে দাঁড়িয়েছিল, হাতে কেতলি ছিল, আর পরের মুহূর্তেই তার শরীর টলে গিয়ে সে নিচে বসে পড়ল। দোকানে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অমিত সাথে সাথে তাকে সামলে নিল। তার কপাল ছুঁতেই সে তীব্র জ্বরের আভাস পেল। গুড়িয়া ঘাবড়ে গিয়ে মায়ের কাছে চলে এলো। আশপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। অমিত দেরি না করে কাছের ডাক্তারকে ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে দুর্বলতা আর একনাগাড়ে পরিশ্রমের কারণে তীব্র জ্বর এসেছে। বিশ্রাম খুব জরুরি। বিশ্রাম, এই শব্দটা মনীষার জীবনে হয়তো প্রথমবার এত জোরে উচ্চারিত হল। অমিত সেই মুহূর্তেই ঠিক করে নিল যে যাই হয়ে যাক, দোকান বন্ধ হবে না, আর মনীষাকেও সে হার মানতে দেবে না। সেই দিন সে তাড়াতাড়ি দোকান গুছিয়ে মনীষাকে বাড়ি নিয়ে এলো। ওষুধ দিল, জল খাওয়ালো, গুড়িয়াকে বোঝালো, আর রাত অবধি তার পাশে বসে রইল। সে প্রথমবার কারো জন্য পুরো দায়িত্ব নেওয়ার পরিস্থিতিতে ছিল।
তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন জীবন তাকে হঠাৎ এক পরীক্ষা দিল আর সে পিছিয়ে যাওয়ার বদলে এগিয়ে গেল। ছানায় ছিল। অমিত একাই দোকানে পৌঁছাল। সে চুলো জ্বালালো, দুধ চাপালো, চা বানালো। তার হাতে বিশেষ অভিজ্ঞতা ছিল না, কিন্তু মনে জেদ ছিল। প্রথম গ্রাহক অবাক হয়ে জিজ্ঞেস করল যে আজ মনীষাকে দেখা যাচ্ছে না কেন। অমিত শান্ত স্বরে জানালো যে সে অসুস্থ আর কয়েকদিন বিশ্রাম নেবে। এই সুযোগেরই অপেক্ষায় ছিল কিছু লোক। ২-৩ জন দোকানদার ফিসফিস করে বলতে শুরু করল যে এখন তো ছিলেই দোকান চালাচ্ছে, হয়তো এটাই উদ্দেশ্য ছিল। কেউ মুচকি হাসল, কেউ টিপ্পনি কাটল। কিন্তু অমিত এইবার মাথা নিচু করে কাজ করেনি। সে সরাসরি কোনো জবাব দেয়নি, কিন্তু তার মুখে স্পষ্টতা ছিল। সে সেবা করছে, লুকিয়ে নেই। সন্তোষবাবু এই দৃশ্য দেখলেন। তিনি নিজের মুদি দোকান থেকে উঠে সরাসরি মনীষার গুমটির সামনে এসে দাঁড়ালেন। তিনি কিছু না বলে প্রথমে চা চাইলেন আর পাশের বেঞ্চে বসে পড়লেন। তার উপস্থিতিই ছিল এক বড় বার্তা। কিছুক্ষণ পর তিনি ২-৩ জন গ্রাহকের সামনে স্পষ্টভাবে বললেন যে অসুস্থতায় পাশে থাকা হল মানবিকতা, আর মানবিকতাকে সন্দেহের চোখে দেখা হল সমাজের দুর্বলতা। তার কথায় বছরের অভিজ্ঞতার ছাপ ছিল। ধীরে ধীরে কিছু পুরনো গ্রাহক আবার দোকানের দিকে ফিরতে শুরু করল। অমিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান সামলাত। মাঝে মধ্যে বাড়ি গিয়ে মনীষাকে ওষুধ দিত, গুড়িয়াকে খাবার খাওয়াত, তারপর আবার ফিরে আসত। তার শরীরে ক্লান্তি পরিষ্কার দেখা যেত, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। গুড়িয়া এখন দোকানে চুপচাপ বসত। প্রতি সন্ধ্যায় যখন অমিত ক্লান্ত হয়ে বাড়ি ফিরত আর চুপচাপ তার পাশে বসে দিনভরের হিসেব দিত, তখন তার ভেতরের ভয় একটু কমত। সে অনুভব করল যে এই ছেলেটি কেবল দয়া থেকে নয়, বরং দায়িত্ববোধ থেকে তার সাথে আছে। পরদিন সকালে যখন বাজার খুলল, তখন মনীষা বিয়েক সন্ধ্যায় দোকানে আবার সেই পানওয়ালা এসে ব্যঙ্গ করে বলল যে এখন তো পুরো দোকানই দখল করে নেওয়া হয়েছে। অমিত এইবার চুপ থাকার বদলে সরাসরি তার চোখে তাকাল। সে পরিষ্কার ভাষায় বলল যে অসুস্থতা কারো চরিত্র বদলায় না, আর সেবা কারো উদ্দেশ্য খারাপ করে না। তার গলায় রাগ ছিল না, কিন্তু এতটাই দৃঢ়তা ছিল যে সামনের মানুষটি কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সন্তোষবাবু সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের বললেন যে পরিশ্রম আর সেবাকে নিয়ে যারা মস্করা করে তারা নিজেরাই নিজেদের সম্মান হালকা করে দেয়। বাজারে আবারও একবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছু মানুষ মাথা নিচু করে নিল। দিন কাটতে লাগল। মনীষার জ্বর ধীরে ধীরে কমতে শুরু করল। সে তখনও দুর্বল ছিল, কিন্তু দোকানে বসতে শুরু করল। অমিত দোকানের সামনে দাঁড়িয়ে গ্রাহকদের চা দিচ্ছিল, আর সন্তোষবাবু পাশেই বসে খবরের কাগজ পড়ছিলেন। সেই দৃশ্য মনীষার ভেতরে কিছু একটা বদলে দিল। এটা এখন আর শুধু লড়াই ছিল না, এ ছিল অংশীদারিত্ব। সে যখন কয়েকদিন পর প্রথমবার দোকানে ফিরল, তখন গ্রাহকরা কিছুটা স্বস্তি অনুভব করল। কিন্তু সবথেকে বেশি বদলে গিয়েছিল পরিবেশ। এখন আর প্রকাশ্যে হাসি ঠাট্টা ছিল না, এখন টিপ্পনিগুলো ফিসফাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কারণ বাজার দেখে নিয়েছিল যে এই ছেলেটি পালিয়ে যাওয়ার মতো নয়, বরং দায়িত্ব পালন করার মতো। সেই রাতে বাড়িতে এক অদ্ভুত শান্তি ছিল। গুড়িয়া মায়ের কাছে ঘুমিয়েছিল। অমিত মেঝের ওপর বসে চুপচাপ চুলোর শিখার দিকে তাকিয়েছিল। মনীষা প্রথমবার কোনো শব্দ ছাড়াই তাকে দেখল। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ছিল, সম্মান ছিল, আর এক অব্যক্ত স্বীকৃতিও ছিল। সে অনুভব করল যে জীবনের সবথেকে বড় লড়াইগুলো চিৎকার করে নয়, বরং দায়িত্ব পালন করে জেতা যায়। দেওঘরের সেই গলিতে এখন সবকিছু আগের মতোই মনে হতো, কিন্তু ভেতর থেকে অনেক কিছু বদলে গিয়েছিল। মনীষার দোকানে আবার ভিড় বাড়তে শুরু করল। মানুষ আসত, চা খেত, আর এখন কোনো ফিসফাস ছাড়াই এগিয়ে যেত। সমাজ পুরোপুরি বদলে গেছে এমনটা নয়, কিন্তু যারা প্রকাশ্যে হাসাহাসি করত তাদের গলা নিচু হয়ে গিয়েছিল। অসুস্থতার সেই দিনগুলোতে যে দায়িত্ব পালন করেছিল তাকে মানুষ আর উপেক্ষা করতে পারছিল না। মনীষা ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গেল, কিন্তু এখন সে আগের মতো আর একা ছিল না। অমিত সকালে তার সাথে দোকান খুলত, চুলো জ্বালাত, দুধ চাপাত, আর গ্রাহকদের চা দিত। সন্ধ্যায় সে নিজের কাজ থেকে ফিরে সরাসরি দোকানে আসত। এখন এই সব কিছু কোনো উপকারের মতো মনে হতো না, এ জীবনের এক অংশ হয়ে দাঁড়িয়েছিল। গুড়িয়ার হাসি দোকানের শ্রীবৃদ্ধি হয়ে উঠেছিল। সন্তোষবাবু প্রায়ই নিজের মুদি দোকান থেকে উঠে এসে কিছুক্ষণ মনীষার দোকানে বসতেন। তার উপস্থিতি এখন আর কোনো ঢালের মতো নয়, বরং আপনত্বের মতো মনে হতো। তিনি অমিতকে দেখে সন্তুষ্টির সাথে হাসতেন। তার মনে হতো ছেলেটি এখন কেবল পরিস্থিতির সাথে লড়াই করছে না, বরং নিজের ভেতরেও বদলে গেছে। এক সন্ধ্যায় যখন দোকান বন্ধ হওয়ার সময় হয়েছিল আর আকাশে হালকা অন্ধকার নামছিল, গুড়িয়া চুপচাপ অমিতের পাশে এসে বসল। সে নিজের খাতা তার কোলে রেখে বলল যে তাকে তার নামের শেষে কি লেখা উচিত। এই প্রশ্নটা ছিল একদম সরল, কিন্তু এর অর্থ ছিল খুব গভীর। স্কুলে পরের মাসে ফর্ম ভরার কথা ছিল, আর সেখানে বাবার নাম লেখা জরুরি ছিল।
এতকাল সেই ঘরটা ফাঁকা থাকত, যা দেখে প্রতিবার মনীষার মন একটু করে ভেঙে যেত। অমিত কিছুক্ষণ চুপ করে রইল। সে খাতার সেই ফাঁকা অংশটা দেখল আর ভেতরে এক ঢেউ খেলে গেল। সে জীবনে অনেক কিছু হারিয়েছিল, বাবার ছায়া, ঘরের ছাদ, এমনকি নিজের নামটাও যেন পর হয়ে গিয়েছিল। আজ প্রথমবার তার মনে হল যে সে অন্য কারোর জীবনের এক শূন্যস্থান পূরণ করতে পারে। সে গুড়িয়ার মাথায় হাত রাখল আর শান্ত স্বরে বলল যে নাম কেবল রক্ত দিয়ে জোড়ে না, দায়িত্ব দিয়ে জোড়ে। সেই রাতে ঘরে এক দীর্ঘ নিস্তব্ধতা ছিল। গুড়িয়া ঘুমিয়ে পড়েছিল। মনীষা আর অমিত মুখোমুখি বসেছিল। বছরের পর বছরের সংগ্রাম, টিপ্পনী, অসুস্থতা, পরিশ্রম সব যেন এক জায়গায় এসে থমকে দাঁড়িয়েছিল। অমিত ধীর স্বরে বলল যে যদি সমাজের একটা নাম দরকার হয় তবে সে তা দিতে রাজি আছে। সে পালিয়ে আসেনি, আর এখন পালাবেও না। সে এটাও বলল যে সে কোনো উপকারের কারণে নয়, বরং নিজের মনের সততার কারণেই এই সিদ্ধান্ত নিতে চায়। মনীষার জন্য এই মুহূর্তটি সহজ ছিল না। সে জীবনে ভরসা ভেঙে যাওয়া দেখেছিল। সে জানত সমাজ খুব সহজে ক্ষমা করে না, কিন্তু সে এটাও দেখেছিল যে অসুস্থতার সেই রাতে কে তার শিয়রে বসেছিল, কে গুড়িয়াকে খাইয়ে দিয়েছিল, কে দোকানটাকে পড়ে যেতে দেয়নি। তার ভেতরে যে ভয় ছিল তা ধীরে ধীরে গলতে শুরু করল। সে অনুভব করল যে একা বাঁচা তার বাধ্যবাধকতা ছিল, তার পছন্দ নয়। আর আজ তার সামনে এমন এক পছন্দ ছিল যা সম্মানে ভরা। পরের দিন সন্তোষবাবুকে সব জানানো হলো। তিনি মন দিয়ে শুনলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। তিনি বললেন যে সম্পর্কের নাম দিতে ভয় পাওয়া উচিত নয়, যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে। তিনি আরও বললেন যে সমাজ সেটাই মেনে নেয় যা তার কাছে স্থির মনে হয়। যদি দুজন মানুষ দায়িত্বের সাথে পাশে দাঁড়ায় তবে লোকে ধীরে ধীরে তা স্বীকার করে নেয়। কিছুদিন পর এক অতি সাধারণ দৃশ্য সেই গলিটি দেখল। কোনো ব্যান্ড বাজনা নয়, কোনো বড় ঘোষণা নয়, স্রেফ মন্দিরের প্রাঙ্গণে হাতে গোনা কয়েকজন মানুষ আর সন্তোষবাবু সাক্ষী হিসেবে দাঁড়িয়ে মনীষা ও অমিত একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। এই বিয়ে লোক দেখানো ছিল না, এ ছিল দায়িত্বের। গুড়িয়া সেখানেই পাশে দাঁড়িয়ে হাসছিল। সে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু সেটুকু বুঝেছিল যে এখন তার জীবনের সেই ফাঁকা ঘরটা ভরে গেছে। স্কুলের ফর্মে যখন অমিত বাবার নামের জায়গায় নিজের নাম লিখল, তখন তার হাত কাঁপল না। তার মনে হল সে কেবল একটা কাগজে সই করছে না, বরং নিজের অতীতের শূন্যতার ওপর এক নতুন রেখা টানছে। মনীষা সেই দৃশ্য দেখল আর তার চোখ ভিজে এলো। এই চোখের জল ভয়ের ছিল না, এ ছিল তৃপ্তির। সন্ধ্যার সময় দোকানে সেই একই ভাব উঠত, একই চায়ের সুবাস ছড়াত, কিন্তু এখন তাতে এক অন্য সুগন্ধ ছিল, এক অটল বিশ্বাসের। গুড়িয়া পড়াশোনা দৌড়ত, অমিত হিসেব দেখত, আর মনীষা চা বানাতে বানাতে মাঝে মাঝে দুজনকে দেখে মুচকি হাসত। অমিত এক রাতে ঘুমানোর সময় গুড়িয়ার মাথায় হাত বোলাতে বোলাতে অনুভব করল যে সে এখন আর কারো বোঝা নয়, বরং কারো আশ্রয়। আর মনীষা মনে মনে মেনে নিল যে জীবন তাকে দেরিতে হলেও এমন এক সাথী দিয়েছে যে তার সম্মানকে নিজের সম্মান বলে মনে করে। আমাদের এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেল স্টোরি বাই এআরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয়ই করবেন। কমেন্টে আপনাদের আর আপনাদের শহরের নাম লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন জয় করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের সম্পর্কগুলোকে সময় দিন।